উত্তর মুম্বাইয়ের এক অভিজাত ভিলায় দিওয়ালির সন্ধ্যা তার নিজস্ব আভায় উজ্জ্বল হয়ে উঠল। রাজেশ মালহোত্রার বাসস্থান আলোতে ঝলমল করছিল। দামি ক্রিস্টালের সাজসজ্জা, ঝাড়বাতি এবং বিদেশ থেকে আনা ফুলের ব্যবস্থায় তাদের অপরিমেয় ধনসম্পদ প্রকাশ পাচ্ছিল। বাইরের গাঢ় অন্ধকার এবং ভিতরের জৌলুসের মাঝে গভীর বৈপরীত্য ছিল, যা সমাজের অসমতুল্যতা স্পষ্ট করে তুলছিল। শহরের সম্পদশালী ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল, যাদের হাতে ছিল মদের পাত্র আর ঠোঁটে ছিল মেকি হাসি। এই অন্ধ প্রতিযোগিতায় মানবিকতা কোথাও যেন হারিয়ে গিয়েছিল। অঞ্জলি মালহোত্রা, রাজেশের স্ত্রী, ভারী রেশমের পোশাকে এবং মূল্যবান হীরক অলঙ্কারে সজ্জিত হয়ে অতিথিদের অভ্যর্থনা করছিলেন। তার দৃষ্টিতে ছিল অস্বাভাবিক অহংকার, যা সমমর্যাদার মানুষদের ছোট করে দেখাত। তিনি এক প্রদর্শনীমূলক জগতে বাস করতেন, যেখানে সম্পর্কের মূল্য নির্ধারিত হতো অর্থের পরিমাণ দিয়ে। রাজেশও তার ব্যবসার লাভের কথা বলে সাফল্যের গর্ব করছিলেন। এই জাঁকজমকপূর্ণ পরিবেশে দিওয়ালির প্রকৃত পবিত্রতা একেবারে হারিয়ে গিয়েছিল এবং শুধু লোভই বেঁচেছিল। এই সময় ভিলার বিশাল লোহার ফটকের বাইরে এক দুর্বল বয়স্ক মহিলা দাঁড়িয়েছিলেন। লক্ষ্মীবাঈ, রাজেশের মৃত বড় ভাইয়ের স্ত্রী, এক পুরনো ছেঁড়া সুতির শাড়িতে শীতে কাঁপছিলেন। তার হাতে ছিল এক সস্তা ধাতুর বাক্স, যাতে তিনি নিজের হাতে তৈরি মিষ্টি রেখেছিলেন। তিনি জানতেন সেখানে যাওয়া তার উচিত নয়, কিন্তু মায়ের হৃদয় এবং পরিবারকে একত্রিত করার আশা তাকে টেনে এনেছিল। তিনি শুধু শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। ভিলার কঠিন নিরাপত্তারক্ষী লক্ষ্মীভাইকে তাৎক্ষণিক আটকে দিল এবং ঘৃণা ভরা চোখে দেখল। তার অনুনয়পূর্ণ চাহনি রক্ষীর মন গলাতে পারল না। রক্ষী ভিতরে খবর পাঠাল যে এক ভিক্ষুকের মতো দেখতে মহিলা নিজেকে মালহোত্রা পরিবারের স্বজন বলে পরিচয় দিচ্ছে। এই খবর অঞ্জলির কানে পৌঁছতেই তার মুখ ক্রোধ এবং লজ্জায় লাল হয়ে গেল। তার ধনী সঙ্গীদের মধ্যে এমন খবর ছড়ানো তার মিথ্যে সম্মানের জন্য বড় হুমকি ছিল, যা সে সহ্য করতে পারছিল না। অঞ্জলি তাৎক্ষণিক তার স্বামী রাজেশের হাত ধরে তাকে পিছনের দরজার দিকে টেনে নিয়ে গেল। সেখানে লক্ষ্মীবাঈকে দেখে রাজেশের বড় ভাইয়ের কথা মনে পড়ল না, বরং তার তথাকথিত সম্মানের চিন্তা তাকে গ্রাস করল, যা এই গরিব মহিলার জন্য ধুলোই মিশে যেতে পারত। কোনো সম্মান না দেখিয়ে তারা দুজনে লক্ষ্মীবাঈকে টেনে রান্নাঘরের পেছনের এক অন্ধকার ও নোংরা গলিতে নিয়ে গেল, যাতে কোনো অতিথি তাদের দেখতে না পায়। লক্ষ্মীবাঈয়ের চোখে জল ছিল, তবুও তিনি হাসার চেষ্টা করছিলেন। তিনি কাঁপতে কাঁপতে সেই ধাতুর বাক্সটি এগিয়ে দিলেন এবং খুব মৃদু স্বরে তাদের দিওয়ালির শুভেচ্ছা জানালেন। তিনি বললেন যে এই মিষ্টি তিনি নিজে হাতে তাদের জন্য তৈরি করেছেন। কিন্তু অঞ্জলির চোখে তখন আগুনের ফুলকি। সে সর্বশক্তি দিয়ে লক্ষ্মীবাঈয়ের হাতে আঘাত করল, যার ফলে সেই বাক্সটি দূরে গিয়ে ছিটকে পড়ল। সব মিষ্টি সেই নোংরা মাটিতে ছড়িয়ে গেল এবং ধুলোয় মিশে গেল। নিজের দিনরাতের পরিশ্রম আর অকৃত্রিম ভালোবাসাকে এভাবে দলিত হতে দেখে লক্ষ্মীবাঈয়ের হৃদয় যেন হাজারো টুকরো হয়ে গেল। অঞ্জলি এক বিষাক্ত সাপের মতো গর্জে উঠে লক্ষ্মীবাঈকে কটু কথা শোনাতে শুরু করল। সে লক্ষ্মীবাঈকে এক দুর্ভাগ্যের ছায়া বলে ডাকল, যার উপস্থিতি উচ্চবিত্তদের জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে। সে প্রশ্ন করল যে লক্ষ্মীবাঈয়ের এতটা সাহস কী করে হল যে সে তাদের এই বিলাসবহুল বাড়িকে নিজের অশুদ্ধ উপস্থিতি দিয়ে নোংরা করতে এসেছে। সেই কঠোর ও নিষ্ঠুর শব্দগুলো লক্ষ্মীবাঈয়ের আত্মাকে ক্ষতবিক্ষত করছিল, কিন্তু তিনি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। রাজেশ তার স্ত্রীকে থামানোর কোনো চেষ্টাই করল না, বরং সেও এই নিষ্ঠুরতায় পুরোপুরি সামিল হল। সে তার বৌদিকে সতর্ক করে দিল যে তিনি যেন পুনরায় কখনো নিজের দুর্ভাগ্যের মুখ নিয়ে তাদের দরজায় না আসেন। সে অহংকারের সাথে বলল যে তার মর্যাদা এখন অনেক উঁচুতে এবং লক্ষ্মীবাঈয়ের মতো গরিব মহিলার উপস্থিতি তার সামাজিক সম্মানের জন্য সরাসরি অপমান। টাকার জেল্লা রাজেশকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে মানবতাকে ভুলে গিয়েছিল। তখনই ভিলার প্রধান পাচক সেখানে এলো এবং জিজ্ঞাসা করতে লাগল যে কালকের অনুষ্ঠানের বেঁচে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়া খাবারগুলোর কি করতে হবে, কারণ সেগুলো থেকে তখন খুব দুর্গন্ধ আসছিল। পাচকের কথা শুনে অঞ্জলির মাথায় এক অত্যন্ত ভয়াবহ ও অমানবিক চিন্তা এলো। সে লক্ষ্মীবাঈয়ের দিকে এমন এক দৃষ্টিতে তাকাল যাতে বিশুদ্ধ ঘৃণা আর পৈশাচিক আনন্দ মিশেছিল। ঐশ্বর্যের নেশায় চূর সেই মহিলা মানবতার সমস্ত সীমা অতিক্রম করার সিদ্ধান্ত নিয়ে নিল। অঞ্জলি পাচককে আদেশ দিল যে সে যেন আবর্জনার পাত্রটি তৎক্ষণাৎ সেখানে নিয়ে আসে, যাতে সেই পচা খাবার ফেলা হয়েছিল। সে সেই দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা আবর্জনার দিকে ইশারা করল। এক ভয়াবহ হাসির সাথে সে লক্ষ্মীবাঈকে বলল যে তার মতো নিচুমানের আর গরিব মহিলার জন্য এই বিলাসবহুল ভিলা থেকে কেবল এই ভোজটুকুই মিলতে পারে। লক্ষ্মীবাঈ এই শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন।
তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন কিছু হতে পারে। রাজেশ তার স্ত্রীর এই ভয়াবহ পরিকল্পনায় হো হো করে হাসতে লাগল, যেন কোনো বড় রসিকতা চলছে। সে উপহাস করে বলল যে ভিক্ষুকদের কখনো আবদার করা সাজে না, এবং যা মেলে তা চুপচাপ খেয়ে নেওয়া উচিত। লক্ষ্মীবাই হাত জোর করে এবং ভগবান শিবের দোহাই দিয়ে তাদের কাছে বিনতি করলেন যে তারা যেন তাকে যেতে দেয়। কিন্তু সম্পদের অহংকার তাদের দুজনের কানকে পুরোপুরি বধির করে দিয়েছিল। এখন তারা কারোর যন্ত্রণা অনুভব করতে পারছিল না। অঞ্জলি লক্ষ্মীবাইকে এত জোরে ধাক্কা দিল যে তিনি সেই আবর্জনার স্তূপের কাছে মাটিতে গিয়ে পড়লেন। তার হাঁটুতে চোট লাগল, কিন্তু শারীরিক কষ্ট সেই মানসিক অপমানের সামনে কিছুই ছিল না যা তিনি সহ্য করছিলেন। ভিলার চাকররা দূরে দাঁড়িয়ে চুপচাপ এইসব দেখছিল, কিন্তু কারোরই কথা বলার সাহস ছিল না। ভারতীয় সমাজে শ্রেণীবিদ্বেষের এটি ছিল সবথেকে ঘৃণ্য ও ভয়াবহ রূপ, যা সেই অন্ধকার গলিতে দেখা যাচ্ছিল। অঞ্জনি লক্ষ্মীবাইকে হুমকি দিল যে যদি তিনি সেই আবর্জনা থেকে এক মুঠো খাবার না খান, তবে সে তার ছেলে রোহনের উপর চুরির মিথ্যে অপবাদ দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেবে। একজন মায়ের জন্য তার সন্তানের নামই তার সবথেকে বড় দুর্বলতা হয়। রোহনের নাম শোনামাত্রই লক্ষ্মীবাই পুরোপুরি জমে গেলেন। তিনি তার ছেলের ভবিষ্যৎ আর তার স্বপ্নকে কোনো মতেই বিপদে ফেলতে পারছিলেন না। এই নির্দয় হুমকি তাকে অসহায় করে দিল। নিজের কুঁচকানো গালে বয়ে চলা চোখের জলের সাথে লক্ষ্মীবাই ধীরে ধীরে নিজের কাঁপতে থাকা আঙুলগুলো সেই দুর্গন্ধযুক্ত আবর্জনার পাত্রের দিকে বাড়িয়ে দিলেন। সেই ভয়াবহ মুহূর্তে তার কেবল তার ছেলের নিষ্পাক মুখ, তার বইপত্র আর নিজের প্রয়াত স্বামীর কাছে করা সেই সমস্ত প্রতিশ্রুতি মনে পড়ছিল। রোহনের জীবন বাঁচানোর জন্য তিনি বিষের পেয়ালাও হাসি মুখে পান করতে পারতেন। এটি ছিল এক মায়ের সেই অসীম বলিদান যা ঐশ্বর্য কখনো বুঝতে পারে না। আবর্জনার দুর্গন্ধ এতটাই অসহ্য ছিল যে লক্ষ্মীবাইল বমি ভাব হতে লাগল। তিনি সেই কুড়ো থেকে একটি পচা রুটির টুকরো তুললেন, যার গায়ে ধুলোবালি আর নোংরা লেগেছিল। যখনই তিনি সেই খাবারটি নিজের মুখের কাছে আনলেন, তার চোখের জল যেন সেই নোংরা ধুয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু অপমানের স্বাদ ছিল অত্যন্ত তিত। অঞ্জলি আর রাজেশ এক বিকৃত আনন্দের সাথে এই দৃশ্য দেখছিল। লক্ষ্মীবাই নিজের চোখ বন্ধ করলেন এবং সেই পচা খাবারটি গিলে নিলেন। তার পেটে ভয়াবহ যন্ত্রণা শুরু হল এবং তার সারা শরীর কাঁপতে লাগল। তার প্রতিটা গ্রাস এক মায়ের অসীম ভালোবাসা আর এক লোভী সমাজের ভয়াবহ নিষ্ঠুরতার সাক্ষী হয়ে রইল। তিনি মনে মনে ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন, কিন্তু কোনো শাস্তি চাইলেন না, বরং তিনি কেবল নিজের ছেলে রোহনের সুরক্ষা আর তার সাফল্যের কামনা করলেন। তার হৃদয় তখন দোয়া করছিল। নিজেদের এই অমানবিক ও নিষ্ঠুর খেলায় পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পর অঞ্জলি আর রাজেশ নিরাপত্তারক্ষীদের আদেশ দিল যে তারা যেন এই বৃদ্ধা মহিলাকে রাস্তায় ফেলে দিয়ে আসে। এরপর তারা দুজনে নিজেদের দামি পোশাক ঠিক করতে করতে আবার সেই উজ্জ্বল ও চমৎকার অনুষ্ঠানে ফিরে গেল। তারা উচ্চবিত্ত মানুষদের সাথে হাসাহাসি করে মদ পান করতে লাগল, যেন কিছুই হয়নি। তাদের কলুষিত হৃদয়ে কোনো প্রভাবই পড়ল না। ঠান্ডা আর নির্দয় রাস্তার ফুটপাতে ফেলে দেওয়া লক্ষ্মীবাই জোরে জোরে কাশছিলেন আর যন্ত্রণায় নিজের পেট চেপে ধরেছিলেন। ভিলার ভেতর থেকে আসা বাজি ফাটানোর আওয়াজ আর ধনী লোকেদের হাসি যেন তার যন্ত্রণাকে বিদ্রূপ করছিল। অনেকক্ষণ পর তিনি নিজের অবশিষ্টাংশ শক্তি সঞ্চয় করলেন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মর্যাদাকে খুব খারাপভাবে দলিত করা হয়েছিল, কিন্তু নিজের ছেলেকে সফল করার সংকল্প আরও মজবুত হয়ে গিয়েছিল। ধারাভিড়ের নোংরা আর সংকীর্ণ গলিগুলোতে অবস্থিত নিজের ছোট ঘরের দিকে ফেরার সময় লক্ষ্মীবাণীর প্রতিটা কদম তার ভয়াবহ দারিদ্র্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। তিনি মুম্বাইয়ের সেই উঁচু আর ঝলমলে টাওয়ারগুলোর দিকে তাকালেন, যাকে স্বপ্নের শহর বলা হয়। কিন্তু আজ এই শহরই তাকে এক ভয়াবহ স্বপ্ন উপহার দিয়েছিল। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছলেন এবং অঙ্গীকার করলেন যে তিনি রোহানের ওপর এই অভিশপ্ত রাতের ছায়াটুকুও পড়তে দেবেন না। বস্তির সেই অন্ধকার ঘরে পৌঁছে তিনি সবার আগে নিজের মুখ ধুলেন, যাতে তিনি নিজের সমস্ত যন্ত্রণা আর অপমানকে এক শান্ত হাসির পেছনে লুকিয়ে রাখতে পারেন। তিনি দেয়ালে টাঙানো নিজের ছেলের সেই ছোট ছবিটির দিকে তাকালেন, যে দূরে কোনো শহরে বসে পড়াশোনা করছিল। সেই রাতে মহাবিশ্ব এক বিরাট অন্যায়কে প্রত্যক্ষ করেছিল। সেই মুহূর্ত থেকেই কর্মের সেই কঠোর চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করে দিয়েছিল, যা ভবিষ্যতে এক বিরাট ঝড় বয়ে আনবে। ধারাভির সেই ঘিঞ্জি ও দুর্গন্ধযুক্ত গলিগুলোতে লক্ষ্মীবাইয়ের জীবন কোনো অন্তহীন সংগ্রামের চেয়ে কম ছিল না।
স্বামীর মৃত্যুর পর তিনি মানুষের বাড়িতে বাসন মাজা আর কাপড় কাচার কাজ শুরু করেছিলেন। অনেক সময় এমন হতো যে ঘরে কেবল একজনের জন্যই খাবার অবশিষ্ট থাকত। এমন রাতগুলোতে লক্ষ্মীবাই সবসময় নিজের খিবে চেপে রেখে সেই শুকনো রুটি তার ছোট ছেলে রোহানের থালায় দিয়ে দিতেন। তিনি হেসে বলতেন যে তার পেট ভরা আছে, অথচ বাস্তবে তার নাড়িভুড়ি খিদের জ্বালায় ছটফট করত। রোহান তার মায়ের ফাটা হাত আর চোখের জল দেখে সবসময় কেঁদে ফেলত, কিন্তু লক্ষ্মীবাই তাকে বুকে জড়িয়ে ধরে বলতেন যে শিক্ষাই হল একমাত্র অস্ত্র যা তাদের এই দারিদ্র্যের নরক থেকে বের করে আনতে পারে। বর্ষার দিনগুলোতে যখন তাদের ঝুপড়ির ছাদ থেকে জল পড়ত, লক্ষ্মীবাই সারা রাত জেগে রোহানের বইগুলোকে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচাতেন। তার প্রতিটা নিঃশ্বাস কেবল রোহানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য চলছিল। তিনি কখনোই নিজের ক্লান্তি বা যন্ত্রণার অভিযোগ করেননি, বরং সবসময় এক মজবুত ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সময়ের চাকা ঘুরল এবং লক্ষ্মীবাইয়ের সেই অগুন্তি প্রার্থনা ও আত্মত্যাগ রং নিয়ে এলো। আজ রোহান মালহোত্রা সিলিকন ভ্যালিতে এক বিশাল বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অর্থাৎ সিইও হয়ে গিয়েছিল। ক্যালিফোর্নিয়ার তার আলিশান কাঁচের কেবিন থেকে পুরো শহর দেখা যেত। তার একটা ইশারায় কোটি কোটি ডলার নির্ধারিত হতো এবং সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকত। কিন্তু এই অগাধ সাফল্য আর অঢেল সম্পত্তি সত্ত্বেও রোহনের হৃদয় সব সময় তার মায়ের জন্যই ধুকপুক করত, যিনি এখনও ভারতে ছিলেন। রোহান যতই ব্যস্ত থাকুক না কেন, সে প্রতিদিন তার মায়ের সাথে ভিডিও কলে কথা অবশ্যই বলত। লক্ষ্মীবাই এখনও নিজের সেই সাদামাটা ভাবেই জীবন কাটাচ্ছিলেন, কারণ তিনি রোহনের দেওয়া সমস্ত টাকা অনাথ শিশুদের পড়াশোনার জন্য দান করে দিয়েছিলেন। রোহান সবসময় তার মাকে আমেরিকা আসার জন্য জেদ করত, কিন্তু লক্ষ্মীবাই নিজের মাটি আর সংস্কৃতি ছেড়ে যাওয়ার জন্য কখনো রাজি হতেন না। তাকে নিজের ঝুপড়ির বদলে রোহনের কেনা একটি ছোট পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই সবথেকে বেশি মানসিক শান্তি আর আনন্দ পেতেন। একদিন ক্যালিফোর্নিয়ায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং চলছিল। তখনই রোহনের ব্যক্তিগত ফোনে ভারত থেকে এক অজানা নম্বর থেকে কল এলো। এটি ছিল রাজেশ মালহোত্রার ভিলার এক পুরনো ও অনুগত চাকর রতন, যাকে অঞ্জলি সম্প্রতি চাকরি থেকে বের করে দিয়েছিল। রতনের মন সেই দিওয়ালির রাতের ভয়াবহ ঘটনার বোঝায় দমে গিয়েছিল। যখন রোহান ফোন ধরল, রতন ডুকরে কেঁদে উঠল। সে রোহনকে সেই ভয়াবহ রাতের এক একটি সত্যি বিস্তারিতভাবে জানিয়ে দিল, যা লক্ষ্মীবাই বছরের পর বছর নিজের বুকে চেপে রেখেছিলেন। রতনের মুখ থেকে সেই ভয়াবহ কাহিনী শুনে রোহনের পায়ের তলার মাটি সরে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার পূজনীয় মা, যিনি তার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, তাকে এইভাবে অপমানিত করা হয়েছিল। পচা খাবার আর আবর্জনার কথা শোনা মাত্রই রোহনের চোখ দিয়ে জলের ধারা বয়ে চলল। তার হৃদয় যন্ত্রণায় আর রাগে ফেটে যাচ্ছিল। যে মায়ের চরণে সে দুনিয়ার সমস্ত সম্পদ রাখতে চেয়েছিল, তাকে তার নিজেরই অহংকারী আত্মীয়রা এই রকম ভয়াবহ ও অমানবিক নির্যাতন দিয়েছিল। মিটিং রুমে উপস্থিত সমস্ত বিদেশি আধিকারিকরা রোহনের মুখের পরিবর্তিত অভিব্যক্তি দেখে অবাক হয়ে গেলেন। রোহনের চোখে যে জল ছিল তা এখন ধীরে ধীরে এক ভয়াবহ ও শীতল আগুনে পরিণত হচ্ছিল। তার ভেতরের সেই নিষ্পাপ ছেলেটি, যে নিজের মায়ের খুশির জন্য যে কোনো কিছু করতে পারত, এখন ভগবান শিবের রুদ্র রূপ ধারণ করছিল। সে নিজের সচিবকে তৎক্ষণাৎ মিটিং বাতিল করার আদেশ দিল। তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আর তা হল সেই নিষ্ঠুর ও অহংকারী আত্মীয়দের তাদের কর্মের সাজা দেওয়া। রোহন নিজের কোম্পানির সমস্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট আর কোটি কোটি ডলারের টেন্ডার তৎক্ষণাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিল। সে আমেরিকার নিজের বিশাল সাম্রাজ্য, নিজের আলিশান বাড়ি আর নিজের সমস্ত বিলাসিতা সেখানেই ছেড়ে দিল। সে নিজের টিমকে কড়া নির্দেশ দিল যেন ভারতের এই সফর পুরোপুরি গোপন রাখা হয়। সে ভারত কেবল নিজের মায়ের সাথে দেখা করতে বা পুরনো স্মৃতি রোমন্থন করতে যাচ্ছিল না, বরং সে এক বিরাট ও ধ্বংসাত্মক ঝড় নিয়ে যাচ্ছিল। সে ওই লোকেদের অহংকার চিরকালের মতো ধুলোয় মিশিয়ে দিতে চলেছিল। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন রোহন নামল, তখন তাকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না। সে দামি স্যুটের বদলে সাধারণ পোশাক পরেছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত শীতলতা আর সংকল্প ছিল। শহরের সেই পুরনো হাওয়া তার মুখে এসে ধাক্কা খেল, যে বাতাসে এক সময় তার মা নিজের রক্ত ঘাম ঝরিয়েছিলেন। সে মুম্বাইয়ের সেই উঁচু ইমারতগুলোর দিকে তাকাল, যেখানে রাজেশ আর অঞ্জলির মতো মানুষেরা থাকত। রোহন মনে মনে কসম খেল যে সে ওই দুজনকে এই শহরের সবথেকে গভীর আর অন্ধকার গর্তে ফেলে দিয়েই ক্ষান্ত হবে। হোটেলের এক গোপন কক্ষে বসে রোহন নিজের আমেরিকান টিমের সাথে মিলে রাজেশ মালহোত্রার পুরো ব্যবসায়িক সাম্রাজ্যের ইতিহাস বের করে নিল।
সে এটা জেনে মোটেও অবাক হল না যে রাজেশের ব্যবসা ভেতর থেকে পুরোপুরি ফাঁপা হয়ে গিয়েছিল। তাদের অহংকার আর লোক দেখানো স্বভাবের কারণে কোম্পানির ওপর কোটি কোটি টাকার দেনা ছিল এবং তারা দেউলিয়া হওয়ার পথে দাঁড়িয়েছিল। রোহন খুব সাবধানে নিজের ঘুঁটি সাজাতে শুরু করল। সে জানত যে এই ধরনের লোভী মানুষদের তাদের লোভের জালেই ফাঁসানো পৃথিবীর সবথেকে সহজ কাজ। রোহন একটি ভুয়া বিদেশি বিনিয়োগকারী কোম্পানি তৈরি করল যার অস্তিত্ব ছিল কেবল কাগজেই। সে তার আইনজীবী আর প্রতিনিধিদের মাধ্যমে রাজেশের ডুবন্ত কোম্পানিতে বিনিয়োগ করার এক অত্যন্ত লোভনীয় প্রস্তাব পাঠাল। সে খুব ভালো করেই জানত যে রাজেশ এই ডুবন্ত জাহাজকে বাঁচানোর জন্য খড়কুটো পেলেও তা হাসি মুখে গ্রহণ করে নেবে। রোহনের এই পদক্ষেপ ছিল অত্যন্ত নিখুঁত এবং মারাত্মক। সে শিকার ধরার জন্য সোনার খাঁচা তৈরি করে নিয়েছিল এবং এখন শুধু সেই খাঁচার দরজা বন্ধ হওয়ার অপেক্ষা ছিল। নিজের এই বিপজ্জনক এবং গোপন পরিকল্পনার মাঝে রোহন এক রাতে লুকিয়ে নিজের মায়ের বাড়ির বাইরে গিয়ে দাঁড়াল। সে জানালা দিয়ে দেখল যে লক্ষ্মীবাই ভগবানের সামনে বসে চোখ বুজে প্রার্থনা করছেন। তার মুখে সেই পুরনো শান্তি আর পবিত্রতা ছিল যা রোহনকে ছোটবেলায় স্বস্তি দিত। রোহন খুব কাঁদতে চেয়েছিল, নিজের মায়ের গলা জড়িয়ে ধরে সেই কষ্ট ভাগ করে নিতে চেয়েছিল, কিন্তু সে নিজেকে আটকে নিল। সে নিজের মাকে ততক্ষণ নিজের মুখ দেখাতে চাইছিল না যতক্ষণ না সে তার প্রতিশোধ সম্পন্ন করতে পারছে। রোহন আবার নিজের হোটেলে ফিরে এলো। তার ভেতরের আগুন এখন আরও বেশি দাউ দাউ করে জ্বলে উঠেছিল। সে নিজের পরিকল্পনার প্রতিটি দিক সূক্ষ্মভাবে পরীক্ষা করল। সে কোনো মতেই কোনো ভুল করতে চাইছিল না। কর্মের যে চাকা সেই দিওয়ালির রাতে ঘুরতে শুরু করেছিল তা এখন নিজের পূর্ণ গতি পেয়ে গিয়েছিল। রোহন অনুভব করল যে এটা কেবল তার প্রতিশোধ নয়, বরং এটা মহাবিশ্বের সেই বিচার যা প্রতিটি পাপীকে তার কর্মফল ভোগ করতে বাধ্য করে। খেলা এখন পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে রাজেশ আর অঞ্জলি মালহোত্রার বাড়িতে আতঙ্ক আর ভয়ের পরিবেশ ছিল। ব্যাংকের অফিসাররা প্রতিদিন তাদের দরজায় এসে দেনা শোধ করার হুমকি দিচ্ছিল। তাদের সেই পুরনো মিথ্যে শান শওকত এখন ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছিল। অঞ্জলির দামি গয়না বিক্রি হওয়ার পথে ছিল এবং তাদের ধনী বন্ধুরা তাদের এড়িয়ে চলতে শুরু করেছিল। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর মতো আপন কেউ অবশিষ্ট ছিল না, কারণ তারা কখনও কারোর সাথে অকৃত্রিম সম্পর্ক তৈরি করেনি। তাদের সেই বিশাল বাড়ি এখন তাদের ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল, যেখানে কেবল হতাশা ছেয়েছিল। এই ভয়াবহ সংকটের সময়ে রোহনের সেই ভুয়া কোম্পানির বিনিয়োগের প্রস্তাব তাদের কাছে সঞ্জীবনী বুটির মতো এলো। রাজেশ যখন সেই ইমেলটি পড়ল তখন তার খুশির আর সীমা থাকল না। সে তৎক্ষণাৎ অঞ্জলিকে ডাকল এবং তাকে এই সুখবর শোনাল। তাদের মনে হল যে তাদের সুদিন আবার ফিরে এসেছে এবং ভগবান তাদের ডাক শুনেছেন। কিন্তু সেই মূর্খরা এটা জানত না যে এটা ভগবানের আশীর্বাদ নয়, বরং তাদের কুকর্মের সেই সাজা যা একটি সোনালি খামের মধ্যে বন্দী হয়ে তাদের কাছে এসেছিল। প্রস্তাব পাওয়া মাত্রই অঞ্জলির সেই পুরনো আর ভয়াবহ অহংকার তৎক্ষণাৎ ফিরে এলো। সে নিজের চাকরদের ওপর আবার আগের মতোই চিৎকার করা আর হুকুম চালানো শুরু করে দিল। সে রাজেশকে বলল যে তারা এই নতুন বিদেশি বিনিয়োগকারীর জন্য এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে। সে আবার সমাজে নিজের ধন সম্পদের কদর্য প্রদর্শন করতে চাইছিল। তার এই বিষয় বিন্দুমাত্র ধারণা ছিল না যে মানুষটির জন্য সে এই জাল বিছোচ্ছে সে আসলে তাদের বিনাশের সব ব্যবস্থা করেই মুম্বাই শহরে প্রবেশ করেছে। রোহন নিজের বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া বাতাসে ওড়াচ্ছিল। সে তার আইনজীবীদের থেকে খবর পেয়ে গিয়েছিল যে রাজেশ মালহোত্রা বিনিয়োগের প্রস্তাব তৎক্ষণাৎ গ্রহণ করে নিয়েছে। রোহনের মুখে এক অত্যন্ত শীতল আর বিপজ্জনক হাসি খেলে গেল। সে আকাশের দিকে তাকাল এবং নিজের মাকে মনে করল। সে দিওয়ালির রাতের প্রতিটি ঘটনার হিসেব নিতে চলেছিল। পচা খাবারের সেই স্বাদ যা তার মা সহ্য করেছিলেন এখন এই অহংকারী লোকেদের গলা দিয়ে নিচে নামতে চলেছিল। এটি ছিল এক ভয়াবহ বিচারের শুরু। রোহন তার আইনজীবীদের পরবর্তী এবং সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। সে বলল যে রাজেশকে এই শর্ত জানানো হোক যে চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর তখনই হবে যখন তারা দুজনে বিনিয়োগকারীর দ্বারা আয়োজিত এক বিশেষ নৈশভোজে সামিল হবেন। এটি কোনো সাধারণ ভোজ হতে চলেছিল না, বরং এটি ছিল তাদের অহংকারের চিতায় আগুন দেওয়ার সবথেকে বড় মঞ্চ। রোহন নিজের চোখ বন্ধ করল এবং নিজের ভেতরে বেড়ে চলা সেই ভয়ঙ্কর ঝড়কে শান্ত করার চেষ্টা করল, যা শীঘ্রই পুরো মালহোত্রা পরিবারের মিথ্যে দুনিয়াকে তছনছ করে দিতে চলেছিল। রাজেশ মালহোত্রার ব্যবসায়িক সাম্রাজ্য এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তাদের কারখানাগুলোতে মেশিনের আওয়াজ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং কর্মচারীরা বেতন না পাওয়ার কারণে ধর্মঘট শুরু করেছিল। শহরের সবথেকে বড় ব্যাংকগুলো তাদের বাড়ি আর দপ্তরের নিলামের নোটিশ ছেড়ে দিয়েছিল।
এটি সেই সময় ছিল যখন তাদের সমস্ত সম্পত্তি আর তাদের সেই মিথ্যে অহংকার বাতাসে উড়ে গিয়েছিল। তারা তাদের সেই ধনী বন্ধুদের থেকেও কোনো সাহায্য পাচ্ছিল না, যাদের সাথে তারা দামি মদ পান করত আর নিজের সম্পত্তির কদর্য প্রদর্শন করত। অঞ্জলি মালহোত্রার অবস্থা তো আরও বেশি করুণ হয়ে গিয়েছিল। যে মহিলা কখনো নিজের রেশমি পোশাক আর হীরের হাড় ছাড়া বাড়ির বাইরে পা রাখত না, সে এখন নিজের গয়না বন্ধক রাখতে বাধ্য হয়েছিল। তার মুখের সেই অহংকারী জেল্লা এখন খফ আর গভীর উদ্বেগে বদলে গিয়েছিল। রাতভর সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করত, কিন্তু দারিদ্র্যের ভয়াবহ স্বপ্ন তাকে ঘুমাতে দিত না। নিজের সেই বিশাল বাড়ির দেওয়ালগুলো এখন তাকে কামড়াতে আসত, যেখানে সে লক্ষ্মীবাঈকে ভয়ঙ্কর আর অমানবিকভাবে অপমান করেছিল। এমন ভয়াবহ আর মারাত্মক সংকটের মাঝে একটি আন্তর্জাতিক বিনিয়োগ কোম্পানির প্রস্তাব তাদের কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। এই কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, যাকে কেবল মিস্টার ভি নামে জানা যেত, তাদের ডুবন্ত কোম্পানির সমস্ত দেনা মেটানোর প্রস্তাব দিয়েছিলেন। রাজেশের মনে হল যেন সাক্ষাৎ ভগবান তাদের ডাক শুনেছেন এবং তাদের মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন। সে কোনো প্রশ্ন না করে, কোনো রকম তদন্ত না চালিয়ে সেই বিদেশি কোম্পানির সাথে কথা বলার জন্য নিজের পুরো শক্তি আর অবশিষ্ট সমস্ত সম্বল লাগিয়ে দিল। মিস্টার ভি এর আইনজীবীরা রাজেশকে অবহিত করল যে তাদের বস ব্যক্তিগতভাবে এই চুক্তি চূড়ান্ত করতে চান। এই শুনে রাজেশ আর অঞ্জলি খুশিতে পাগল হয়ে গেল। তারা ভাবল যে এই নতুন এবং অত্যন্ত ধনী বিনিয়োগকারীকে খুশি করে তারা কেবল তাদের ব্যবসাই বাঁচাবে না, বরং সমাজে তাদের হারিয়ে যাওয়া সম্মানও ফিরে পাবে। তারা তাদের অবশিষ্ট সমস্ত জমানো পুঁজি বের করে নিজেদের জন্য নতুন আর দামি পোশাক কিনল, যাতে তারা সেই রহস্যময় বিদেশি বিনিয়োগকারীর সামনে নিজেদের পুরনো আর জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার মিথ্যে প্রদর্শন করতে পারে এবং তাকে নিজেদের জালে ফাঁসাতে পারে। অন্যদিকে রোহন মুম্বাইয়ের একটি 7 স্টার হোটেলের সবথেকে দামি আর আলিশান প্রেসিডেন্সিয়াল স্যুটে বসেছিল। সে কাচের বিশাল জানালা দিয়ে শহরের দ্রুতগতির জীবন দেখছিল। তার মুখে এক অত্যন্ত শান্ত কিন্তু অত্যন্ত বিপজ্জনক অভিব্যক্তি ছিল, যা কোনো বড় ঝড়ের আগের স্তব্ধতার মতো লাগছিল। সে নিজের ল্যাপটপে রাজেশের কোম্পানির আর্থিক নথিগুলো দেখছিল এবং মনে মনে নিজের সেই সুপরিকল্পিত চালের ওপর হাসছিল, যা সেই লোভী আর অহংকারী শিকারদের তার সোনার খাঁচায় পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছিল। রোহন তার সচিবকে নির্দেশ দিল যেন সে রাজেশ আর অঞ্জলির সাথে একটি আনুষ্ঠানিক অনলাইন মিটিংয়ের ব্যবস্থা করে। সে এখনই তাদের সামনে নিজের আসল চেহারা প্রকাশ করতে চাইছিল না। যখন ভিডিও কল শুরু হল, তখন রোহন ক্যামেরার কোণ এমনভাবে রাখল যাতে তার মুখ অন্ধকারে থাকে এবং কেবল তার একটি রহস্যময় ছায়াই দেখা যায়। অন্যদিকে রাজেশ আর অঞ্জলি স্ক্রিনের সামনে হাত জোড় করে মুখে এক অত্যন্ত চাটুকার আর কৃত্রিম হাসি নিয়ে বসেছিল। তাদের এই রূপ দেখে রোহনের খুব গভীর আর অদ্ভুত ঘৃণা হচ্ছিল। রাজেশ নিজের সবথেকে মিষ্টি আর চাটুকার কণ্ঠে মিস্টার ভিকে স্বাগত জানাল। সে নিজের কোম্পানির মিথ্যে প্রশংসার বন্যা বইয়ে দিতে শুরু করল এবং বলল যে তাদের এই বিনিয়োগ দুজনের জন্যই খুব লাভজনক প্রমাণিত হবে। অঞ্জলিও মাঝে মাঝে নিজের কৃত্রিম ইংরেজিতে কথা বলছিল এবং নিজের মিথ্যে শানের প্রদর্শন করছিল। তারা সেই মানুষটির সামনে অনুনয় বিনয় করছিল যাকে তারা একসময় আবর্জনার পচা খাবার খেতে বাধ্য করেছিল। এই দৃশ্য মানুষের লোভ আর তার অধঃপতনের সবথেকে বড় আর সবথেকে ঘৃণ্য উদাহরণ ছিল। রোহন খুব শান্তভাবে তাদের সেই বকবক শুনতে থাকল। সে নিজের কণ্ঠস্বর কিছুটা ভারী আর পেশাদার করে বলল যে সে এই কোম্পানিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করার জন্য পুরোপুরি প্রস্তুত। এই শুনে রাজেশ আর অঞ্জলির চোখে লোভের ভয়াবহ চমক দেখা দিল, কিন্তু রোহন তৎক্ষণাৎ নিজের কথা এগিয়ে নিয়ে গিয়ে বলল যে তার বিনিয়োগ করার এক অত্যন্ত কঠোর আর আলাদা পদ্ধতি আছে। সে সেই সব মানুষদের সাথে কখনো ব্যবসা করে না যাদের সে ব্যক্তিগতভাবে এবং খুব ভালোভাবে চেনে না বা বোঝে না। রোহন অত্যন্ত শীতল আর কর্তৃত্বপূর্ণ স্বরে নিজের শর্ত রাখল। সে বলল যে এই চুক্তির চূড়ান্ত নথিপত্রে স্বাক্ষর কেবল তখনই হবে যখন রাজেশ আর তার স্ত্রী তার দ্বারা আয়োজিত একটি বিশেষ এবং ব্যক্তিগত নৈশভোজে সামিল হবেন। এই ভোজ মুম্বাইয়ের বাইরের এলাকায় অবস্থিত এক অত্যন্ত ব্যক্তিগত আর আলিশান ভিলায় আয়োজন করা হবে। রোহন পরিষ্কারভাবে বলল যে এই ভোজে তাদের ছাড়া আর কোনো বাইরের ব্যক্তি বা অতিথি থাকবে না। এটি এক অত্যন্ত গোপন আর বিশেষ সাক্ষাৎ হবে যা তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে।
রাজেশ আর অঞ্জলি এক মুহূর্ত দেরি না করে এই অদ্ভুত শর্তটি হাসি মুখে মেনে নিল। তাদের লোভী মস্তিষ্কে এই চিন্তা এলো যে হয়তো এই ধনী বিনিয়োগকারী তাদের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা আর তাদের উচ্চবিত্তের সংস্কারে খুব বেশি মুগ্ধ হয়েছে। তারা ভাবল যে এই ব্যক্তিগত ভোজে তারা তাকে নিজেদের কথার জালে পুরোপুরি ফাঁসিয়ে নেবে এবং নিজেদের কোম্পানির জন্য আরও বেশি টাকা হাতিয়ে নেবে। তাদের এই বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তারা নিজেরাই সেই মরণকূপে ঝাঁপ দিতে যাচ্ছে যেখান থেকে কোনো ফেরার পথ নেই। কল কেটে যাওয়ার পর অঞ্জলি খুশিতে নাচতে লাগল। সে তৎক্ষণাৎ নিজের সবথেকে দামি দর্জিকে ডাকল এবং ভোজের জন্য এক অত্যন্ত দামি ডিজাইনার ড্রেস তৈরির আদেশ দিল। রাজেশও নিজের বিদেশি মদের ভাণ্ডার থেকে সবথেকে পুরনো আর দামি মদের বোতলগুলো বের করতে লাগল, যাতে সে ওই বিনিয়োগকারীকে উপহার হিসেবে দিতে পারে। তারা দুজনে সেই রাতের প্রস্তুতিতে এমনভাবে মেতে উঠল যেন তারা কোনো বিরাট এবং ঐতিহাসিক রাজকীয় উৎসবে যেতে চলেছে। তাদের অহংকার আর তাদের অন্ধ লোভ তাদের বিচারবুদ্ধির সমস্ত ক্ষমতাকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। একই সময়ে রোহন নিজের ভেলায় সেই খফনাক রাতের পুরো প্রস্তুতি নিচ্ছিল। সে মুম্বাইয়ের সবথেকে দামি ইন্টেরিয়র ডিজাইনারদের ডেকে সেই ভেলাকে এক রাজপ্রাসাদের মতো সাজানোর আদেশ দিয়েছিল। সোনার জলে মোড়ানো বাসনপত্র, বিদেশি ফুল আর সবথেকে দামি আলোর ব্যবস্থা করা হয়েছিল। রোহন চাইছিল যে যখন রাজেশ আর অঞ্জলি ওই ভিলায় পা রাখবে তখন যেন তাদের মনে হয় যে তারা স্বর্গে চলে এসেছে। সে তাদের লোভকে সবথেকে উঁচুতে নিয়ে যেতে চাইছিল, যাতে সেখান থেকে পড়ার সময় তাদের হাড়গোড় চুরমার হয়ে যায়। রোহন তার অনুগত লোকেদের স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে ভোজের রাতে যেন কোনো ভুল না হয়। সে বিশেষভাবে সেই খাবারের মেনু তৈরি করিয়েছিল যা রাজেশ আর অঞ্জলিকে পরিবেশন করা হবে। রোহনের মুখে এক বেদনাদায়ক হাসি ছিল। তার নিজের মায়ের চোখের সেই জল মনে পড়ছিল যা সেই দিওয়ালির রাতে রান্নাঘরের পেছনে পড়েছিল। সে এই জালকে এতটা শক্ত আর এতটা উজ্জ্বল বানাতে চাইছিল যে ওই লোভী পোকাগুলো নিজেরাই দৌড়ে এই আগুনে ভস্ম হওয়ার জন্য চলে আসে। যেমন যেমন ভোজের দিন ঘনিয়ে আসছিল, রাজেশ আর অঞ্জলির অস্থিরতা আর খুশি দুটোই বেড়ে চলছিল। তারা তাদের সেই আত্মীয় আর বন্ধুদের ফোন করে এই নতুন বিদেশি বিনিয়োগকারী সম্পর্কে তারা দমভক্তি করছিল, যারা গতকাল পর্যন্ত তাদের ফোনও তুলত না। তারা দুনিয়াকে এটা দেখাতে চাইছিল যে মালহোত্রা পরিবারের দাপট কখনো কম হতে পারে না। কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে অহংকার আর অন্যায়ের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা কোনো ইমারত কখনো খুব বেশি দিন টিকতে পারে না, এবং তাদের বিনাশ এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে সেই সন্ধ্যা এসে গেল যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মুম্বাইয়ের আকাশ কালো আর ঘন মেঘে ঢাকা ছিল, যেন প্রকৃতিও সেই রাতে হতে চলা ভয়ঙ্কর তাণ্ডবের সংকেত দিচ্ছিল। তেজ বাতাস বইছিল আর সমুদ্রের ঢেউগুলো খুব জোরে জোরে শব্দ করছিল। রাজেশ আর অঞ্জলি তাদের দামি আর আলিশান গাড়িতে বসে সেই রহস্যময় ভিলার দিকে রওনা হল। তাদের মুখে জয়ের হাসি আর লোভের চমক ছিল, কিন্তু তারা সেই ভয়ানক সত্যি থেকে পুরোপুরি অজ্ঞাত ছিল যা আজ রাতে তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের গাড়ি যখন সেই ভিলার বিশাল আর চমৎকার লোহার গেটের সামনে থামল, তখন তারা তার সৌন্দর্য দেখে পুরোপুরি দমে গেল। চারদিকে আলো, দামি ফোয়ারা আর বিদেশি গাড়ি দাঁড়িয়েছিল। নিরাপত্তারক্ষীরা খুব সম্মানের সাথে তাদের জন্য গাড়ির দরজা খুলে দিল। অঞ্জলি তার রেশমি ড্রেস ঠিক করল এবং অহংকারে নিজের মাথা উঁচু করে ভিলার ভেতরে কদম রাখল। তাদের মনে হচ্ছিল যে তারা এই দুনিয়ার সবথেকে ভাগ্যবান আর ক্ষমতাশালী মানুষ, যাদের এত বড় সম্মান আর এত বড় সুযোগ মিলছে। ভিলার ভেতরের দৃশ্য কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। প্রতিটি জিনিস ধন সম্পদ আর বিলাসিতার কাহিনী বলছিল। রাজেশের চোখ ছানা বড়া হয়ে গেল। সে তার স্ত্রীর কানে ফিসফিস করে বলল যে এই বিনিয়োগকারী তো কুবেরের দেবতা মনে হচ্ছে, আর আজ তারা তাদের জীবনের সবথেকে বড় ধন ভাণ্ডার পেতে চলেছে। তাদের এক অত্যন্ত চমৎকার আর রাজকীয় ভোজনকক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে মাঝখানে একটি লম্বা আর সুন্দর টেবিল সাজানো ছিল। সেই টেবিলে রূপোর বাসন আর মখমলি চেয়ার রাখা ছিল, যা তাদের জন্য অপেক্ষা করছিল। রোহন সেই ঘরের একটি অন্ধকার কোণে দাঁড়িয়ে তাদের প্রতিটি নড়াচড়া খুব খুঁটিয়ে দেখছিল। তার হৃৎস্পন্দন খুব বেড়ে গিয়েছিল, কিন্তু তার মস্তিষ্ক বরফের মতো পুরোপুরি ঠান্ডা ছিল। সে নিজের মুঠি খুব শক্ত করে চেপে ধরল, যাতে তার নাকের দাব তার হাতের তালুতে বসে গেল। সে নিজের মায়ের সেই পবিত্র আর নিঃস্বার্থ ভালোবাসা মনে করছিল, যাকে এই দুই রাক্ষস পায়ের তলায় নির্মমভাবে পিষে দিয়েছিল। কর্মের বিচারের সেই ভয়াবহ রাত এখন নিজের অন্তিম পর্যায়ে প্রবেশ করেছিল।
ভোজনকক্ষের দৃশ্য কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না, যেখানে টেবিলে রাখা রূপোর বাসনের চমক চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। রাজেশ আর অঞ্জলি মালহোত্রা নিজেদের চেয়ারে বসেছিল এবং তাদের চোখের লোভ পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা সেই সুস্বাদু আর দামি খাবারের কল্পনা করছিল যা তাদের সামনে পরিবেশন করা হবে। তাদের সামনে বড় বড় রূপোর ঢাকনা দিয়ে ঢাকা থালা রাখা ছিল। তারা নিজেদের জয় আর নতুন সম্পদের নেশায় পুরোপুরি চূর হয়ে সেই রহস্যময় আয়োজকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তখনই ঘরের একটি অন্ধকার কোণ থেকে এক ভারী আর শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, যা দুজনের গায়ে কাঁটা দিয়ে দিল। রহস্যময় আয়োজক মিস্টার ভি তখনও ছায়ায় লুকিয়েছিল। সে তার পরিচারককে ইশারা করল যে রাজেশ আর অঞ্জলির গ্লাসে দামি মদ ঢেলে দিল। তারা দুজনে বিদেশি বিনিয়োগকারীকে খুশি করার জন্য কৃত্রিম হাসি হাসছিল। তাদের মনে হচ্ছিল যে তারা দুনিয়ার সবথেকে ভাগ্যবান মানুষ এবং তাদের কোম্পানির সমস্ত ঋণ এখন শেষ হয়ে যাবে। তারা এই বিষয়ে অজ্ঞাত ছিল যে মৃত্যু তাদের একদম সামনে দাঁড়িয়ে তাদের বিদ্রূপ করছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই আয়োজক খুব শীতল আর কর্তৃত্বপূর্ণ স্বরে বলল যে এই রাত তাদের জীবনের সবথেকে বিশেষ আর স্মরণীয় রাত হতে চলেছে। সে বলল যে এই ভোজ বিশেষভাবে তাদের চরিত্র আর তাদের আসল মর্যাদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। রাজেশ এটাকে এক বিরাট প্রশংসা মনে করল এবং হাত জোড় করে সেই বিনিয়োগকারীকে ধন্যবাদ জানাল। অঞ্জলিও নিজের হীরের হার স্পর্শ করতে করতে অহংকারে হাসতে লাগল। তাদের লোভী আর অন্ধ মস্তিষ্ক এটা বুঝতেই পারছিল না যে তার শব্দের আসল আর ভয়ানক মানে কি। আয়োজক হঠাৎ নিজের আঙুল দিয়ে তুড়ি বাজাল, যার শব্দ সেই নিস্তব্ধ ঘরে কোনো চাবুকের মতো প্রতিধ্বনিত হল। এটি একটি স্পষ্ট সংকেত ছিল। ঘরে উপস্থিত সমস্ত পরিচারক একসাথে এগিয়ে এলো এবং তারা টেবিলে রাখা সেই বিশাল রূপোর ঢাকনাগুলোকে এক ঝটকায় সরিয়ে দিল। রাজেশ আর অঞ্জলির চোখ ছানা বড়া হয়ে গেল। তারা কোনো অত্যন্ত বিদেশি আর দামি পদের আশা করছিল, কিন্তু ঢাকনা সরতেই যে দৃশ্য তাদের সামনে এলো তা তাদের হোঁশ পুরোপুরি উড়িয়ে দিল এবং তাদের শ্বাস গলায় আটকে গেল। ঢাকনা সরতেই পুরো চমৎকার ঘরে এক অত্যন্ত ভয়াবহ পচা আর দম বন্ধ করা দুর্গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ল। এটি কোনো দামি খাবারের ঘ্রাণ ছিল না, বরং এটি পচা আবর্জনা, কাদা আর নষ্ট হয়ে যাওয়া খাবারের সেই দুর্গন্ধ যা মানুষের আত্মাকেও অসুস্থ করে দেয়। অঞ্জলি তৎক্ষণাৎ নিজের রেশমি রুমাল দিয়ে নিজের নাক আর মুখ ঢেকে নিল এবং তার মুখ বমির উপক্রমে ফ্যাকাশে হয়ে গেল। রাজেশকেও কাশতে কাশতে পেছনে হটতে হল। এটি ঠিক সেই চেনা দুর্গন্ধ ছিল যা সেই দিওয়ালির রাতে তাদের ভিলার পেছনের গলিতে ছড়িয়েছিল। সেই দামি রূপোর থালাগুলোতে কোনো রাজকীয় খাবার রাখা ছিল না, বরং তাতে শহরের সবথেকে নোংরা আবর্জনার স্তূপ ভরা ছিল। পচা ফলের খোসা, কাদায় মাখা বাসি রুটি, দুর্গন্ধযুক্ত এঁটো আর কিলবিল করা পোকা সেই রূপোর বাসনকে দূষিত করছিল। এটি দেখে রাজেশের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে নিচের জায়গা থেকে লাফিয়ে উঠল আর পরিচালকদের ওপর জোরে জোরে চিৎকার করতে লাগল। সে জিজ্ঞাসা করল যে এটি কোন ধরনের কদর্য আর নিকৃষ্ট রসিকতা এবং তাদের এই আলিশান ভিলায় আবর্জনা কেন পরিবেশন করা হচ্ছে। রাজেশের চিৎকার চেঁচামেচির মাঝে হঠাৎ ঘরের সবথেকে বড় আর উজ্জ্বল ঝাড়বাতিটি পুরো আলোয় জ্বলে উঠল। অন্ধকার কোণে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় আয়োজক এখন ধীর গতিতে হেঁটে পুরোপুরি আলোয় চলে এলো। সে অত্যন্ত দামি আর চমৎকার স্যুট পরেছিল, কিন্তু তার চোখে ভগবান শিবের তৃতীয় নেত্রের মতো ভয়াবহ আর ভস্য করে দেওয়ার মতো আগুন জ্বলছিল। যখন অঞ্জলির নজর সেই মানুষটির মুখে পড়ল, তখন তার হৃদয় যেন ধুকপুক করতে ভুলে গেল আর তার চোখের সামনে অন্ধকার ছেয়ে এলো। সেই মুখটি কোনো অচেনা ছিল না। তার তীক্ষ্ণ নাক, চওড়া কপাল আর চোখে লুকিয়ে থাকা সেই গভীর যন্ত্রণা সরাসরি লক্ষ্মীবাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। অঞ্জলির পুরো শরীর পক্ষাঘাতগ্রস্তের মতো হয়ে গেল। এটি সেই গরিব আর অসহায় ছেলে রোহন, যাকে তারা পোকামাকড়ের সমান মনে করত। সেই ছেলেই আজ আরব ডলারের কোম্পানির মালিক হয়ে তাদের সামনে দাঁড়িয়েছিল। রাজেশের কাঁপতে থাকা ঠোঁট থেকে কষ্টে আওয়াজ বের হল। সে তোতলাতে তোতলাতে বলল যে সে কি সত্যি রোহন। তার পুরো মিথ্যে আর লোভী দুনিয়া এক মুহূর্তেই কাঁচের মতো চুরমার হয়ে গিয়েছিল। রোহনের গলায় এখন কোনো কৃত্রিমতা ছিল না, বরং এক খফনাক শান্তি ছিল, যা কোনো বড় ঝড়ের পর আসে।
সে নিজের ভয়াবহ আর শীতল চোখ দিয়ে ওই দুজনকে খুঁটিয়ে দেখতে দেখতে ঠিক সেই নিষ্ঠুর শব্দগুলো আওড়াল যা তারা তার মায়ের উদ্দেশ্যে বলেছিল। সে বলল যে ভিক্ষুকদের কখনো আবদার করা সাজে না, আর যা মেলে তা চুপচাপ খেয়ে নেওয়া উচিত। এই শব্দগুলো শোনা মাত্রই রাজেশ আর অঞ্জলির পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। কর্মের সেই ভয়াবহ আর নির্দয় চাকা এখন তাদের অহংকার পিষে ফেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। অঞ্জলি একটি শুকনো পাতার মতো খুব খারাপভাবে কাঁপছিল। তার মাথায় সেই দিওয়ালির রাতের প্রতিটি ভয়াবহ ছবি বিদ্যুতের মতো চমকাতে লাগল, যখন সে লক্ষ্মীবাইকে ধাক্কা দিয়ে আবর্জনায় ফেলেছিল। আজ সে নিজেই সেই আবর্জনার স্তূপের সামনে বিবশ আর অসহায় হয়ে দাঁড়িয়েছিল। রোহন নিজের আঙুল দিয়ে সেই পচা আবর্জনার দিকে ইশারা করল এবং অত্যন্ত কঠোর স্বরে তাদের সেই সমস্ত খাবার তৎক্ষণাৎ খাওয়ার সরাসরি আদেশ দিল। সে বলল যে এটাই সেই একমাত্র ভোজ যার যোগ্য তারা দুজনে। রাজেশ নিজের হাঁটুর উপর মাটিতে পড়ে গেল এবং জোরে জোরে কাঁদতে কাঁদতে রোহনের সামনে হাত জোর করতে লাগল। সে মিনতি করে বলল যে তারা তার নিজের আত্মীয়, তার বাবার আপন ভাই, আর রক্তের এই সম্পর্কের খাতিরে সে যেন তাদের ক্ষমা করে দেয়। রোহন এটি শুনে অত্যন্ত বেদনাদায়ক আর ব্যঙ্গাত্মক হাসি হাসল, যা পুরো ঘরে প্রতিধ্বনিত হল। সে রাজেশের চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞাসা করল যে সেই রক্তের পবিত্র সম্পর্ক সেই কালো রাতে কোথায় মরে গিয়েছিল, যখন তার অসহায় মাকে রাস্তার কুকুরের চেয়েও অধম মনে করা হয়েছিল। রোহন নিজের আসল ক্ষমতার কথা প্রকাশ করে তাদের জানাল যে তাদের কোম্পানির সমস্ত ঋণ এখন তার হাতে। তাদের ভিলা, তাদের গাড়ি, তাদের কারখানা এবং এমনকি তাদের স্বাধীনতাও এখন পুরোপুরি তার মুঠোয় বন্দী। সে অত্যন্ত ঠান্ডা মাথায় হুমকি দিল যে যদি তারা আজ এই পচা আবর্জনার প্রতিটি গ্রাস না খায়, তবে সে তাদের এই মুহূর্তেই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে এবং তারা সারা জীবন ভিক্ষা করতে বাধ্য হবে। এটি ঠিক সেই খফনাক হুমকি ছিল যা অঞ্জলি লক্ষ্মীবাইকে দিয়েছিল। দারিদ্র্য আর রাস্তায় আসার ভয় অঞ্জলির জন্য যে কোনো নরকের চেয়ে বেশি ভয়াবহ ছিল। তার চোখ দিয়ে জলের নদী বইছিল, আর সে হেঁচকি তুলে কাঁদছিল। সে কাঁপতে থাকা আর ঘৃণায় ভরা হাতে সেই দুর্গন্ধযুক্ত রূপোর থালার দিকে ধীরে ধীরে হাত বাড়াল। পচা খাবারের দুর্গন্ধে তার পেট উল্টে আসছিল আর তার ভয়াবহ বমি ভাব হচ্ছিল, কিন্তু নিজের মিথ্যে শান আর সম্পদ বাঁচানোর অসহায়তা তাকে সেই কাজ করতে বাধ্য করল যা সে একজন নির্দোষ আর গরিব মায়ের দিয়ে করিয়েছিল। রাজেশেরও সেই একই হাল ছিল। মুম্বাই শহরের সবথেকে অহংকারী আর ক্ষমতাশালী শিল্পপতি আজ একটি পোকার মতো মাটিতে হামাগুড়ি দিচ্ছিল। সে নিজের কাঁপতে থাকা হাতে কাদায় মাখা সেই বাসি রুটি তুলল এবং তা নিজের মুখের কাছে নিয়ে গেল। তার পুরো শরীর অপমানের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তারা দুজনে নিজের চোখ শক্ত করে বন্ধ করে নিল এবং সেই পচা আবর্জনার প্রথম গ্রাস নিজের মুখে রাখল। এটি তাদের জীবনের সবথেকে তেতো, সবথেকে ঘৃণ্য আর সবথেকে ভয়াবহ অভিজ্ঞতা ছিল, যা তারা কখনো ভুলতে পারবে না। শারীরিক দুর্গন্ধ আর পচা খাবারের সেই খারাপ স্বাদ তাদের সেই মানসিক আর আত্মিক অপমানের সামনে কিছুই ছিল না যা তারা সহ্য করছিল। তাদের আত্মা পুরোপুরি দলিত হয়ে গিয়েছিল এবং তাদের সমস্ত অহংকার চিরকালের মতো ধুলোয় মিশে গিয়েছিল। রোহন চুপচাপ দাঁড়িয়ে এই ভয়াবহ দৃশ্য দেখছিল। তার মুখে বিচার পাওয়ার তৃপ্তি অবশ্যই ছিল, কিন্তু তার চোখ থেকে এক তপ্ত অশ্রু গড়িয়ে তার গালে এসে পড়ল। এই অশ্রু সেই অপার যন্ত্রণার প্রতীক ছিল যা তার মা বছরের পর বছর খামোশ হয়ে সহ্য করেছিলেন। যেমন যেমন তারা সেই আবর্জনা গিলছিল, তাদের নিজেদের প্রতিটি ভুল আর নিজেদের প্রতিটি পাপের ভয়াবহ অনুভূতি হচ্ছিল। সম্পদ আর ক্ষমতার নেশায় তারা নিজেদের ভগবান মনে করে নিয়েছিল, কিন্তু আজ তারা জানতে পেরেছিল যে মহাবিশ্বের বিচার অত্যন্ত কঠোর আর অব্যর্থ হয়। রোহন তাদের এমনভাবে ধ্বংস করেছিল যে তারা না পারছিল বাঁচতে আর না পারছিল মরতে। কর্মের এই নিষ্ঠুর আর চিরন্তন নীতি আজ নিজের পূর্ণ শক্তির সাথে সেই দুই পাপীকে তাদের কৃতকর্মের ভয়ঙ্কর সাজা দিচ্ছিল। ঘরে কেবল ওই দুজনের কান্না, কাশি আর বমিভাবের যন্ত্রণাদায়ক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রোহনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়েছিল, যারা এই ঐতিহাসিক আর ভয়াবহ বিচারের সাক্ষী হচ্ছিল। রাজেশ দ্বিতীয় গ্রাসটি খাওয়ার সময় রোহনের দিকে দয়ার ভিক্ষা চেয়ে তাকাল, কিন্তু রোহনের মুখ পাথরের মতো শক্ত আর ভাবলেশহীন হয়ে গিয়েছিল। সে তার মাকে বিচার পাইয়ে দেওয়ার যে কসম খেয়েছিল তা আজ পূর্ণ হচ্ছিল। এটি প্রতিশোধ ছিল না, বরং এটি প্রকৃতির সেই ভারসাম্য যা অহংকার নষ্ট করে দিয়েছিল। অঞ্জলি কাঁদতে কাঁদতে নিজের দুই হাত জোড় করে নিল
আর সেই পচা খাবারের সামনে নিজের মাথা নত করে দিল। সে পুরোপুরি ভেঙে পড়েছিল, আর তার সেই মিথ্যে মহিমা ধুলোয় মিশে গিয়েছিল। রোহন তার সচিবকে ইশারা করল যেন সে এই পুরো ভয়াবহ ঘটনাটি রেকর্ড করে, যাতে মালহোত্রা পরিবার কখনো নিজেদের এই কালো সত্যি থেকে মুখ ফিরিয়ে নিতে না পারে। সেই ধনী আর অহংকারী মানুষগুলো, যারা অন্যকে নিজেদের পায়ের ধুলো মনে করত, আজ নিজেরা সেই ধুলো আর আবর্জনার মধ্যে মুখ ঘষতে ঘষতে নিজেদের কর্মফল ভোগ করতে বাধ্য ছিল। রাজেশ আর অঞ্জলির মুখে সেই পচা আবর্জনার স্বাদ তাদের অহংকারের তেতো পরিণতির প্রতীক হয়ে উঠেছিল। তারা দুজনে মেঝেতে পড়ে খুব খারাপভাবে কাঁদছিল। তাদের সমস্ত মিথ্যে শান, সম্পদের নেশা আর সমাজে উঁচু দাপট আজ চিরকালের মতো ধুলোয় মিশে গিয়েছিল। রোহন নিজের শীতল কণ্ঠে তাদের জানাল যে বিনিয়োগের সেই নাটক কেবল তাদের আসল মর্যাদা দেখানোর জন্য ছিল। এখন তাদের ব্যবসা, ভিলা আর সবকিছু পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। তাদের কাছে কেবল অনুশোচনা আর চোখের জল অবশিষ্ট ছিল। রোহন নিজের জ্যাকেটের পকেট থেকে কিছু আইনি নথিপত্র বের করল আর সেগুলো রাজেশের সামনে ছুড়ে দিল। সে জানালো যে এই ফাইলগুলোতে তাদের কোম্পানির সমস্ত কালোকীর্তি আর ব্যাংক জালিয়াতির অকাট্য প্রমাণ মজুদ আছে। রোহনের পরবর্তী পদক্ষেপ ছিল তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দিয়ে তাদের বাকি জীবন জেলে পচানো। রাজেশ রোহনের পা ধরে ফেলল আর অনুনয় করে দয়ার ভিক্ষা চাইতে লাগল। অঞ্জলিও হাত জোড় করে কাঁদছিল। সেই বিশাল আর চমৎকার ঘরে কেবল তাদের বিলাপের যন্ত্রণাদায়ক শব্দ খুব জোরে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যখন রোহন নিজের নিরাপত্তারক্ষীদের পুলিশ ডাকার আদেশ দিতেই যাচ্ছিল, ভোজনকক্ষের ভারী কাঠের দরজাটি ধীরে ধীরে খুলে গেল। দরজায় এক অত্যন্ত শান্ত আর সৌম্য মূর্তি দাঁড়িয়েছিল, যাকে দেখে ঘরের উত্তপ্ত পরিবেশ হঠাৎ বদলে গেল। তিনি আর কেউ নন, বরং লক্ষ্মীবাঈ ছিলেন, যিনি নিজের সেই সাধারণ সুতির শাড়িতে সেখানে উপস্থিত ছিলেন। তার মুখে আজও সেই পুরনো পবিত্রতা আর মমতার চমক ছিল, যা বছরখানেক আগে রোহনকে সেই অন্ধকার আর নোংরা ঝুপড়িতেও সংগ্রাম করার আর বাঁচার আশা দিয়েছিল। নিজের মাকে হঠাৎ সেখানে দেখে রোহনের সেই কঠোর রূপ তৎক্ষণাৎ গলে গেল। সে ভগবান শিবের রুদ্র রূপ থেকে আবার এক নিষ্পাপ সন্তানে বদলে গিয়েছিল। সে দৌড়ে নিজের মায়ের কাছে গেল এবং অত্যন্ত সম্মানের সাথে তার চরণ স্পর্শ করল। রোহনের চোখ দিয়ে জলের ধারা বইছিল। এতক্ষণ ধরে নিজের রাগের পেছনে লুকিয়ে রাখা এক নিষ্পাপ ছেলের আরতি বেরিয়ে এলো। সে তার মাকে জিজ্ঞাসা করল যে তিনি কেন এখানে এই ভয়াবহ জায়গায় এসেছেন। লক্ষ্মীবাঈ খুব ভালোবেসে রোহনের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার চোখের জল মুছিয়ে দিলেন। লক্ষ্মীবাঈ ধীরে ধীরে হেঁটে সেই ঘরের মাঝখানে নিজের জায়গা করে নিলেন। তার নজর মেঝেতে হামাগুড়ি দেওয়া রাজেশ আর অঞ্জলির উপর পড়ল, যারা লজ্জা আর ভয়ে নিজেদের চোখ পর্যন্ত তুলতে পারছিল না। যে মহিলাকে তারা একসময় রাস্তার আবর্জনার চেয়েও অধম মনে করেছিল, আজ সেই মহিলাই তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য তাদের সামনে দাঁড়িয়েছিলেন। লক্ষ্মীবাঈয়ের চোখে তাদের জন্য কোনো ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার আগুন ছিল না, বরং ছিল কেবল এক গভীর দয়া আর মানবতার সেই পবিত্র ভাবনা যা খুব কম মানুষের মধ্যে থাকে। লক্ষ্মী রোহানের দিকে ফিরে খুব শান্ত আর গম্ভীর স্বরে বলল যে প্রতিশোধ নেওয়া কখনোই আমাদের ভারতীয় সংস্কারের অংশ নয়। তিনি তার ছেলেকে বোঝালেন যে কর্মের হিসাব করার অধিকার কেবল ঈশ্বরের আছে, কোনো মানুষের নয়। লক্ষ্মীবাঈ বললেন যে রোহনও যদি এই লোকেদের মতো নিষ্ঠুর আর নির্দয় হয়ে যায়, তবে তার বড় হওয়া আর এই লোকেদের অহংকারের মধ্যে কি পার্থক্য থেকে যাবে? ঘৃণার আগুন কেবল সামনের মানুষটিকে নয়, বরং নিজেকেও ভেতর থেকে পুড়িয়ে পুরোপুরি ছাই করে দেয়। একজন মায়ের সেই মমতাভরা আর জ্ঞানপূর্ণ কথাগুলো রোহানের হৃদয়ের সমস্ত ক্ষতে মলম লাগিয়ে দিল। লক্ষ্মী রাজেশের দিকে তাকিয়ে বললেন যে আসল সম্পদ ব্যাংকের খাতায় বা বড় অট্টাহিকায় থাকে না, বরং মানুষের চরিত্র আর তার দয়ায় থাকে। তিনি রোহনকে বললেন যে সে যেন পুলিশ না ডাকে এবং এই দুজনকে তাদের অবস্থার উপর ছেড়ে দেয়। লক্ষ্মীর বিশ্বাস ছিল যে আজ তারা যে অপমান আর অনুশোচনা অনুভব করছে, সেটাই তাদের পুরো জীবনের জন্য সবথেকে বড় আর সবথেকে যন্ত্রণাদায়ক সাজা হিসাবে প্রমাণিত হবে। লক্ষ্মীবাঈয়ের এই দয়ালু আর ক্ষমাশীল শব্দগুলো শুনে রাজেশ আর অঞ্জলি ডুকরে কাঁদতে লাগল। তাদের পাথরের মতো হৃদয় আজ পুরোপুরি গলে গিয়েছিল। রাজেশ হামাগুড়ি দিয়ে লক্ষ্মীর পায়ে নিজের মাথা রেখে দিল এবং তার প্রতিটি জঘন্য পাপের জন্য অকৃত্রিম মনে ক্ষমা চাইতে লাগল। অঞ্জলিও হাত জোড় করে নিজের অহংকার আর নিজের নিষ্ঠুরতার ওপর গভীর অনুশোচনার জল ফেলল। আজ তাদের এই উপলব্ধি হল যে এই পৃথিবীতে আসল মহত্ব কোনো ধনী বিনিয়োগকারীর মধ্যে নয়, বরং এই গরিব আর নিরক্ষর বিধবার বিশাল হৃদয়ে বাস করে।
রোহন নিজের মায়ের আজ্ঞাকে সর্বাগ্রে মেনে নিয়ে নিজের কদম পিছিয়ে নিল। সে রাজেশকে সতর্ক করে দিল যে আজ সে তাকে কেবল তার মায়ের মহত্ব আর তার সংস্কারের কারণে জীবন দান করছে। রোহন সেই আইনি নথিপত্রগুলো সেখানেই টেবিলের ওপর ফেলে দিল এবং নিজের মায়ের হাত ধরল। পেছনে ফিরে না তাকিয়ে তারা দুজনে সেই চমৎকার কিন্তু অভিশপ্ত ভিলা থেকে বেরিয়ে গেল। রোহন অনুভব করল যে আজ সে তার মায়ের ভালোবাসা আর তার মহান আদর্শের সামনে দুনিয়ার সমস্ত সম্পদ আর ক্ষমতাকে ছোট প্রমাণ করে দিয়েছে। রাজেশ আর অঞ্জলি এখন সেই বিশাল ভিলায় একেবারে একা আর রিক্ত হস্তে রয়ে গেল। তাদের কাছে এখন না ছিল সম্পদ আর না ছিল কোনো মিথ্যে অহংকার, বরং ছিল কেবল নিজেদের কুকর্মের ভারী বোঝা যা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। অন্যদিকে রোহন আর লক্ষ্মীবাই এক নতুন ও শান্ত ভোরের দিকে এগিয়ে চলছিল। মুম্বাইয়ের ঠান্ডা হাওয়া তাদের মুখ স্পর্শ করছিল। রোহন নিজের মায়ের কাঁধে মাথা রেখে দিল এবং সে তার জীবনের সবথেকে গভীর আর অকৃত্রিম প্রশান্তি খুঁজে পেল, যা যে কোনো প্রতিশোধের চেয়ে অনেক বড় ছিল। লক্ষ্মীবাই যখন রোহনের সাথে গাড়িতে বসলেন, তখন তার চোখের সামনে অতীতের সেই সমস্ত যন্ত্রণাদায়ক পাতাগুলো উল্টে যেতে লাগল। তিনি মনে করলেন কিভাবে তার স্বামীর মৃত্যুর পর এই নিষ্ঠুর সমাজ তাকে একা ছেড়ে দিয়েছিল। সমাজের কটূক্তি আর আত্মীয়দের অবহেলা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। কিন্তু আজ এই মুহূর্তে সেই সমস্ত তিক্ততা যেন কোনো জাদুকরী বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। তিনি রোহনের কপালে চুমু খেলেন এবং মনে মনে ভগবান শিবকে এই ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা থেকে সুরক্ষিতভাবে বের করে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানালেন। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে রোহন নিজের ভেতর এক বিরাট আর গভীর পরিবর্তন অনুভব করছিল। ক্যালিফোর্নিয়ায় নিজের কোম্পানি চালানোর সময় তার মনে হতো যে দুনিয়ার সবথেকে বড় শক্তি হল টাকা আর ক্ষমতা। কিন্তু আজ নিজের মায়ের কেবল একটি ক্ষমাশীল সিদ্ধান্ত তাকে জানিয়ে দিল যে আসল শক্তি কাউকে ধ্বংস করায় নয়, বরং তাকে ক্ষমা করে দেওয়ার মধ্যে আছে। রোহনের মন যা গত কয়েকদিন ধরে প্রতিশোধের আগুনে পুড়ে অস্থির ছিল, তা এখন এক পবিত্র নদীর মতো একেবারে শান্ত আর নির্মল হয়ে গিয়েছিল। সেই সময় সেই আলিশান ভিলার ভোজনকক্ষে রাজেশ আর অঞ্জলি তখনও মেঝেতে অচৈতন্য হয়ে পড়েছিল। তাদের দামি পোশাক এখন সেই দুর্গন্ধযুক্ত আবর্জনা আর কাদায় পুরোপুরি মাখামাখি হয়ে গিয়েছিল, যা তাদের কলুষিত চরিত্রের সবথেকে নিখুঁত আয়না ছিল। সেই ভয়াবহ রাতের নিস্তব্ধতায় তাদের নিজেদেরই বাড়ির চাকরদের সেই হাসি মনে পড়ছিল, যাকে তারা কখনো নিজেদের সম্পদের নেশায় দলিত করে দিত। আজ তারা দুজনে একেবারে পথে এসে দাঁড়িয়েছিল, যেখানে তাদের স্বাগত জানানোর জন্য কেবল ঘোর অন্ধকার আর অনিশ্চয়তা দাঁড়িয়েছিল। অঞ্জলি নিজের চোখের জলে ভেজা মুখ নিজের হাতের আড়ালে লুকিয়ে নিল এবং জোরে জোরে বিলাপ করতে লাগল। তার সেই দামি রেশমি শাড়ি আর সেই উজ্জ্বল হিরেগুলো এখন কোনো কাঁটার মতো বিচ্ছিল। তার মনে পড়ছিল কিভাবে সে এক অসহায় আর ক্ষুধার্ত মায়ের হাত থেকে সেই ধাতুর বাক্সটি ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ তার উপলব্ধি হল যে সে কোনো মানুষের নয়, বরং সাক্ষাৎ মমতার অপমান করেছিল, যার সাজা হিসেবে মহাবিশ্ব তার থেকে তার সমস্ত সুখ আর তার সম্মান কেড়ে নিয়েছিল। রাজেশ কাঁপতে থাকা হাতে টেবিলের ওপর রাখা সেই আইনি নথিপত্রগুলো তুলল, যা রোহন সেখানে ফেলে গিয়েছিল। প্রতিটি পাতায় তার ধ্বংস আর তার দেউলিয়া হওয়ার অকাট্য শিলমোহর লাগানো ছিল। সে তার পুরো জীবন কেবল টাকা উপার্জন আর অন্যকে ছোট দেখানোর পেছনে ব্যয় করেছিল, কিন্তু আজ তার কাছে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একটি টাকাও ছিল না। সে আকাশের দিকে তাকাল এবং নিজের কৃতকর্মের ওপর কাঁদতে লাগল। কিন্তু এখন সময় বালির মতো তার মুঠো থেকে পুরোপুরি ফসকে দিয়েছিল এবং ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছিল। রোহনের গাড়ি ধীরে ধীরে মুম্বাইয়ের সেই চেনা আর ঘিঞ্জি গলিগুলোর দিকে এগিয়ে চলল, যেখান থেকে তাদের সংগ্রামের শুরু হয়েছিল। রোহন জেনে শুনে তার ড্রাইভারকে ধারাবির দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সে তার মাকে সেই পুরনো জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, যাতে তারা দুজনে নিজেদের সেই কঠিন কিন্তু সত্য অতীতকে কখনো না ভোলে। যখন তারা সেই পুরনো বস্তিতে পৌঁছাল, তখন সেখানকার গরিব কিন্তু হৃদয়ের ধনী মানুষগুলো খুব উষ্ণতা আর ভালোবাসার সাথে তাদের স্বাগত জানাল, যা যে কোনো দামি হোটেলের চেয়ে অনেক বেশি মূল্যবান আর অকৃত্রিম ছিল। লক্ষ্মীবাই গাড়ি থেকে নেমে বস্তির সেই ছোট আর নিষ্পাপ শিশুদের বুকে টেনে নিলেন, যাদের তিনি সবসময় নিজের হাতে খাবার খাওয়াতেন। এই গরিব আর অসহায় মুখগুলোর মধ্যে লক্ষ্মীবাই সবসময় ভগবানের রূপ দেখতে পেতেন। রোহন দূরে দাঁড়িয়ে নিজের মায়ের মুখে সেই স্বর্গীয় আর নিঃস্বার্থ সুখ দেখছিল।
সে বুঝতে পেরেছিল যে তার মায়ের হৃদয় এই পুরো দুনিয়ার থেকেও অনেক বড়। এটি ছিল সেই আসল সম্পদ যা রাজেশের মতো অহংকারী মানুষরা তাদের পুরো জীবনে কখনো অর্জন করতে পারবে না। সেই রাতে রোহান তার মায়ের পায়ের কাছে বসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বড় সংকল্প নিল। সে সিদ্ধান্ত নিল যে সে তার কোম্পানির একটি বিশাল অংশ ভারতের গরিব আর অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষা আর তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দান করে দেবে। সে চাইছিল না যে কোনো নিষ্পাপ শিশুকে দারিদ্র্যের কারণে সেই অপমানের সম্মুখীন হতে হোক যা তার মা সহ্য করেছিলেন। লক্ষ্মীবাঈ খুশির অশ্রু ফেলে রোহানের এই মহৎ সিদ্ধান্তকে আশীর্বাদ দিলেন এবং তার কপালে মমতায় চুমু খেলেন। সময়ের সাথে সাথে মালহোত্রা পরিবারের সেই ঘৃণ্য আর কলঙ্কিত ইতিহাস মুম্বাই শহরের দ্রুতগতির জীবনে কোথাও পেছনে হারিয়ে গেল। রাজেশ আর অঞ্জলি এখন শহরের একটি ছোট অংশে অজ্ঞাতবাসে আর ভয়াবহ দারিদ্র্যের জীবন কাটাচ্ছিল, যা তাদের কুকর্মের স্বাভাবিক ফল ছিল। প্রকৃতি নিজের বিচার অত্যন্ত নিখুঁত আর অব্যর্থভাবে সম্পন্ন করে দিয়েছিল। এই পুরো ঘটনাটি এটি প্রমাণ করে দিয়েছিল যে মানুষ চাইলেই যতই ধনসম্পদ আর ক্ষমতা অর্জন করুক না কেন, কর্মের চাকা শেষ পর্যন্ত সত্য আর ন্যায়ের দিকেই ঘরে। রোহান নিজের মা লক্ষ্মীবাঈকে নিয়ে আবার আমেরিকা ফিরে গেল, কিন্তু এইবার তাদের হৃদয়ে কোনো কষ্ট বা পুরনো তিক্ততা অবশিষ্ট ছিল না। লক্ষ্মীবাঈ এখন ক্যালিফোর্নিয়ার সেই আলিশান বাড়িতে খুব নিশ্চিন্তে আর শান্তিতে থাকতেন, যেখানে প্রতিদিন সকালে ভারতীয় ভজন প্রতিধ্বনিত হতো। এই কাহিনী কেবল একজন ছেলের ভয়াবহ প্রতিশোধের ছিল না, বরং এটি ছিল একজন মায়ের সেই অসীম আত্মত্যাগ, অসীম ক্ষমা আর পবিত্র ভালোবাসার মহান জয়, যা ঘৃণার সবথেকে গভীর আর কালো অন্ধকারকেও নিজের স্বর্গীয় আলোয় চিরকালের জন্য আলোকিত ও ধ্বংস করে দিয়েছিল।